হয়েছে? আচ্ছা, তো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা কি লাইট, তাই তো? তো এই যে স্টাডি অফ লাইটকে কি বলা হয়? অপটিক্স। হ্যাঁ, ঠিক আছে। তো এই লাইট জিনিসটা কিন্তু খুব বিদঘুটে আর কি, মানে তোমরা দেখবে যে আমাদের তো লাইট ব্যবহার করতেই হয়, তার কারণ লাইট ছাড়া আমরা কিন্তু কোনো কিছু জিনিস দেখতে পাই, তাই না? কিন্তু আমরা কি লাইট দেখতে পাই? কেউ বলো তো, আমরা কি লাইট দেখতে পাই? আমরা কিন্তু লাইটকে দেখতে পাই না। লাইট কোনো অবজেক্টের উপর পড়লে সেখান থেকে যদি রিফ্লেক্ট করে আমাদের চোখে আসে, সেটা রিফ্লেক্ট করে হোক বা যে কোনো মেকানিজমে যদি কোনো অবজেক্ট থেকে লাইট আমাদের চোখে আসে তখন আমরা সেই অবজেক্টটাকে দেখতে পাই। কিন্তু লাইট নিজে কিন্তু ভিজিবল নয়, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, লাইট হচ্ছে সবচেয়ে বিদঘুটে একটা সিস্টেম বা বিদঘুটে একটা জিনিস ফিজিক্সের পাশে। তার কারণ এই লাইট কখনো কখনো সে ওয়েভের মতো আচরণ দেখায়, ওয়েভ নেচার দেখায়, এবং সেই ওয়েভটা কিরকম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি এটা পরে আসবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে কি। আবার দেখা যায় সে কখনো কখনো কিন্তু পার্টিকেল নেচার দেখায়। পার্টিকেল নেচার মানে কি? কণা ধর্ম দেখায়। তোমাদের মডার্ন ফিজিক্স হয়েছে, সেখানে কিছুটা এই ধারণা পেয়েছো তোমরা। আবার কখনো কখনো লাইট আবার রে প্রপার্টি দেখায়। রে প্রপার্টি মানে কি? রশ্মি ধর্ম, অর্থাৎ প্রপাগেটস ইন স্ট্রেট লাইন। প্রপাগেটস ইন স্ট্রেট লাইন। ঠিক আছে? তো লাইট আরো বিভিন্ন ধরনের প্রপার্টি দেখায়। মূলত লাইট কিন্তু বিভিন্ন কেসে, বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আচরণ শো করে, বিহেভিয়ার শো করে। তার মধ্যে একটা হচ্ছে ওয়েভ নেচার শো করে কখনো কখনো, সেটা আমরা ওয়েভ অপটিক্সে গিয়ে আলোচনা করব বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে গিয়ে আলোচনা করব। পার্টিকেল নেচার শো করে, সেটা তোমরা দেখেছো। কোথায় দেখেছো বলো দেখি, কোথায় দেখেছো? কোথায় দেখেছো? ফটো ইলেকট্রিক ইফেক্ট, পি ইফেক্ট, ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখেছো। আরো দেখেছো তোমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের, সেটা তোমাদের একটু কম আছে কিন্তু দেখেছো তো। তো আজকে আমরা মূলত ফোকাস করব এই জায়গাটায়। কোথায়? এই যে রে প্রপার্টি অফ লাইট। তো এই যে স্টাডিটাকেই বলা হচ্ছে কি রে অপটিক্স, অর্থাৎ স্টাডি অফ লাইট অ্যাজ এ রে। অর্থাৎ লাইটকে যখন আমরা রে হিসেবে ট্রিট করে স্টাডি করব, তখন যে বিভিন্ন ফেনোমেনাগুলো দেখা যায়, যে সমস্ত আলোকীয় ঘটনা আমরা দেখতে পাই, সেগুলোকে যেখানে স্টাডি করা হয় সেটা হচ্ছে কি রে অপটিক্স। তো আলো যে সরল রেখায় চলে, মানে প্রপাগেটস ইন এ স্ট্রেট লাইন, এটা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তোমরা প্রমাণ করে এসছো। ছোটবেলায় স্কুলিং এ তোমরা বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিগুলো করেছো, বা না করলেও তোমরা বইতে পড়ে দেখেছো। ওই যে সে কার্ড ব্লক, ঠিক আছে, ওই যে কার্ড বোর্ডগুলো রেখে, এই ধরো 2-3টে মতো কার্ড কে এরকম ভাবে রেখে একই ওরিয়েন্টেশনে ফুটো করে দেওয়া হলো। এবার এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে দেখবে এখানে দেখতে পাচ্ছ, এগুলো ছিল না? এবার দেখা যাচ্ছে মাঝখানেরটাকে যখন একটু সরিয়ে দিচ্ছ তখন আর দেখতে পাচ্ছ। এটা কি প্রমাণ করে? যে আলো সরল রেখায় রশ্মি আকারে, রে আকারে প্রপাগেট করে। ঠিক আছে, রে আকারে প্রপাগেট করে। তাছাড়াও এর কিছু প্রয়োগও তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে পিন হোল ক্যামেরা, সূচিছিদ্র ক্যামেরা। পড়োনি? মানে ধরো এরকম করে একটা এরকম বাক্স নেওয়া হবে, ঠিক আছে, এই বাক্সটাকে ব্ল্যাক কালারের র্যাপ করে দেওয়া হবে, এখানে একটা ফুটো রেখে দেওয়া হবে, এখানে একটা ফুটো রেখে দেওয়া হবে, এখানে কোনো অবজেক্ট রাখলে তার একটা রেপ্লিকা তৈরি হবে, এর মতো আরেকটা এদিকে একটা এরকম উল্টো দিকে তৈরি হয়ে যাবে। তো এই সমস্ত অ্যাক্টিভিটি বা প্রয়োগ, এগুলো আসলে কিসের প্রমাণ দেয়? যে আলো সরল রেখায় চলে, তাই তো? তাহলে আলো
রশ্মি আকারে চলে। তো একটা কোনো উৎস থেকে, আমি এগুলো সরাচ্ছি, তো আলো কোনো উৎস থেকে যখন প্রোপাগেট করবে মানে অগ্রসর হবে, তো সেখান থেকে তো একখানা মানে একটা মাত্র রশ্মি বেরোবে ওরকমটা নয়, কি হবে এ বান্ডেল অফ রেজ বেরোবে, তাই তো? মানে একগুচ্ছ রশ্মি বেরোবে একটা উৎস থেকে, বেরোবে তো? তো সেই রশ্মি গুচ্ছ, ঠিক আছে, বা রেজ বলছি আমরা, বিমস বলছি, বিম, অপটিক্যাল বিম, তাকে না আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, মূলত 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটাকে বলছি আমরা কনভার্জেন্ট, বাংলায় বলা হয় অভিসারী। আর একটাকে বলা হয় কি ডাইভার্জেন্ট, বাংলায় বলে অপসারী। আর একটা হচ্ছে প্যারালাল, প্যারালাল বিম মানে সমান্তরাল। তো লাইট বিম মানে কোনো উৎস থেকে এই 3 ধরনের কিন্তু তোমার বিমস বেরোতে পারে, মানে আলোক রশ্মিগুচ্ছ বেরোতে পারে। এবার কোন উৎস থেকে কোনটা বেরোবে, মানে কোন উৎস থেকে কনভার্জেন্ট বেরোবে, কোন উৎস থেকে প্যারালাল বেরোবে, কোন উৎস থেকে অপসারী বেরোবে, সেটা ডিপেন্ড করবে সোর্সটা কেমন। প্রথমে আমরা অপসারী নিয়ে আলোচনা করি। ধরো কোনো বিন্দু উৎস আছে, পয়েন্ট সোর্স, পয়েন্ট সোর্স বা বিন্দু উৎস। তো একটা বিন্দু উৎস থেকে যে রশ্মিগুলো বেরোবে সেটা কি হবে, সব সময় বাইরের দিকে ছড়িয়ে পড়বে না, এইভাবে বাইরের দিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ একটা বিন্দু থেকে রশ্মিগুলো যেন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এই ধরনের বিমকে কি বলা হবে, ডাইভার্জেন্ট রে বা অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ঠিক আছে, অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অ্যাকচুয়ালি এই ধরনের, এই ক্ষেত্রে অপসারী আলোক রশ্মিগুচ্ছ মানে কি, এই রশ্মিগুচ্ছ উৎস থেকে আমার চোখে এসে পড়বে এবং উৎসটাকে আমরা খালি চোখে দেখতে পাবো। যেমন এই বাল্বটা, বাল্বকে তোমরা দেখতে পাচ্ছ, তো এই বাল্ব থেকে যে আলোক রশ্মিগুচ্ছ বেরোচ্ছে সেটা মূলত ডাইভার্জেন্ট। এবং এই উৎসটাকে আমরা বলবো কি, রিয়েল সোর্স, মানে বাস্তব উৎস, হ্যাঁ মানে সৎ উৎস। শুধু বাস্তব না, বাস্তব বলার চেয়ে বলা উচিত যে সৎ উৎস, রিয়েল সোর্স, রাইট? আচ্ছা, আবার অনেক সময় দেখা যায়, ধরো সূর্য থেকে আলোক রশ্মিগুচ্ছ আসে, সূর্যের ব্যাপারটাতে আমি পরে আসছি, কিন্তু সূর্য থেকে যে আলোক রশ্মিগুচ্ছ আসে ওখানে তোমরা অভিসারী, মানে অভিসারী না বলে আমি বলছি উত্তল লেন্স ব্যবহার করে আগুন জ্বালানো, এটা তোমরা দেখেছো। এবং ইতিহাসেও তোমরা পড়েছো যে আগে রোম সাম্রাজ্যে এইগুলো মানে ধরো বড় একটা উত্তল লেন্স ব্যবহার করে শত্রুপক্ষের জাহাজকে জ্বালিয়ে দেওয়া হতো। মানে সূর্য থেকে যে লাইট আসছে, সরো সূর্য থেকে এরকম লাইট আসছে, তো তাকে কি করা হলো, লেন্স দিয়ে একটা বিন্দুতে ফেলা হচ্ছে। তাহলে দেখো এই যে আলোক রশ্মি গুচ্ছগুলো আছে না, এই আলোক রশ্মি গুচ্ছের প্রত্যেকটা রশ্মি একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এই বিন্দুটাকে কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবে না। যদি তাকে তুমি পর্দায় ফেলে দাও তাহলে পর্দার উপরে ওই বিন্দুটা দৃশ্যমান হবে, ঠিক না? বলো, যদি দেখা যায় যে আলোক রশ্মি গুচ্ছ এসে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, ওই বিন্দু কিন্তু তুমি দেখতে পাবে না যদি না কাগজ ফেলো। তাহলে এই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলে থাকি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। আর যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে অ্যাজ ইফ ওটাই যেন সোর্স, অ্যাজ ইফ ওটাই যেন সোর্স, তবে এই সোর্সকে বলা হয় কি, ভার্চুয়াল সোর্স। হ্যাঁ, মানে অসৎ উৎস, অসৎ উৎস, বুঝতে পারলে? তো আসলে অসৎ উৎস কিন্তু উৎস নয়, কিন্তু আলোক রশ্মির অ্যাকচুয়ালি উৎস নয়, অন্যের থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে সে নিজের দিকে কনভার্ট করাচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি অসৎ উৎস। এবং অসৎ উৎসকে আমরা খালি চোখে দেখতে পাবো না,
পর্দার উপরে যদি কোনো বিন্দুতে গিয়ে ওরা মিলিত হয় তাহলে ওই বিন্দুটা আমাদের চোখে গিয়ে দৃশ্যমান হলো। আর এবার কি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কি না, নাম শুনে বুঝতে পারছো যে প্রত্যেকটা বিম একে অপরের সমান্তরাল হবে, মানে তারা কোথাও মিলিত হবে না। তো এটা কখন হতে পারে? তোমরা একটা জিনিস পড়েছো যে ধরো দুটো সমান্তরাল সরলরেখা কোথায় মিলিত হয় বলো তো? আমি তো একটু আগে বললাম মিলিত হয় না, কিন্তু এখানে একটা ফিলোসফিক্যাল হাইপোথিসিস আছে। তোমরা দেখবে ধরো একটা সোজা রাস্তা বেরিয়ে গেছে, অনেক দূরবর্তী একটা রাস্তা, তোমরা হেঁটে যাচ্ছ একা একা বা 2-3 জন মিলে যাচ্ছ, মনে হয় না যে ধরো এরকম রাস্তায় যাচ্ছ, তো মনে হয় না যে এই রাস্তাটা বোধহয় কিছু দূর গিয়ে যেন মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। এবার তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে এখানে আসো, আরো সেটাও এগিয়ে গেছে, অর্থাৎ এই মরীচিকার মতো তুমি এগোবে, ওই বিন্দুকে কোনোদিন খুঁজে পাবে না। তার মানে ও কোথায় মিলিত হচ্ছে, যেটা আমার চিন্তা ভাবনার বাইরে। আর সেই বিন্দুটাকে কি বলে? ইনফিনিটি, অসীম। এই অসীমের খেলা, ঠিক আছে। অর্থাৎ এই বিন্দুকে তুমি চাইলেও ধরতে পারবে না, তুমি ধরতে যাবে এগোবে, সেও তোমার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে, কারণ সে তোমার চিন্তা ভাবনার বাইরে। অর্থাৎ আমি এই প্রসঙ্গটা টানলাম কেন, যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ তো উৎস নিশ্চয়ই আছে, সে কি না যে অসীমে আছে। যে বস্তু অসীমে আছে, অসীম থেকে কোনো রশ্মি যদি বেরিয়ে আসে আমার কাছে, তাহলে তারা নিশ্চয়ই সমান্তরাল হবে। তাহলে অসীমে কিন্তু বাস্তবে যদি দেখা হয়, অসীমে কিন্তু কেউ নেই। তুমি বলবে সূর্য, সূর্য আমাদের থেকে কত দূরে? প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, 14,95,00,000 কিলোমিটার দূরে। তো যতক্ষণ আমরা এটাকে বুঝে নিতে পারছি, কল্পনা করতে পারছি, তখন সে আর অসীম থাকে না। অসীম ততক্ষণ যতক্ষণ আমি তাকে কল্পনাও করতে পারছি না, আমাদের চিন্তা ভাবনার বাইরে, বিয়ন্ড আওয়ার থিঙ্কিং। হোয়াট ইজ ইনফিনিটি? দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার থিঙ্কিং। কিন্তু তা সত্ত্বেও 15 কোটি কিলোমিটার এই দূরত্বটাকে আমরা মোটামুটি ভাবে অসীম ধরে, তাহলে সূর্য থেকে যে আলোক রশ্মিগুচ্ছ আসে তাদেরকে আমরা প্রায় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হিসেবে ট্রিট করতে পারবো না? তো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কখন হবে? বস্তু অসীমে থাকে, ঠিক আছে। বস্তু মানে উৎস, ঠিক আছে। বস্তু বা উৎস যখন অসীমে থাকবে, বস্তু বা উৎস যখন অসীমে থাকবে, তখন সেখান থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ নির্গত হবে। তাহলে এই ছিল তোমার মানে আলোক রশ্মিগুচ্ছ এবং তাদের যে করেসপন্ডিং, তাদের সঙ্গে সংশ্লিষ্ট উৎস কেমন হবে সেটা হলো। তাহলে এগুলো সরাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে বলবে, যেখানে আটকে আমাকে বলবে, অসুবিধা। ওকে, নেক্সট হচ্ছে এই যে আলো সরল রেখায় যাচ্ছে, এই আলো সরল রেখার যাওয়ার ফলে বা এই ব্যাপারটাকে মানে এই সরল রেখায় যাওয়ার ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কয়েকটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারি, কয়েকটা আলোকীয় ঘটনাকে ব্যাখ্যা করতে পারি। খুব পরিচিত ঘটনা সেই ঘটনাগুলো কি কি? সেই অপটিক্যাল ফেনোমেনাগুলো কি কি? অপটিক্যাল ফেনোমেনা যারা কোন কোন অপটিক্যাল ফেনোমেনা না যারা আলোর রশ্মি ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায়, যাদেরকে বর্ণিত। তো সেটা কি কি? 1 নম্বর হচ্ছে প্রতিফলন। 2 নম্বর হচ্ছে কি? প্রতিসরণ। 3 নম্বর হচ্ছে কি? বিচ্ছুরণ। ঠিক আছে, আরো থাকতে পারে, বিক্ষেপণ আংশিকভাবে ব্যাখ্যা করা যায়। মূলত এইগুলোকে আমরা আলোর রশ্মি ধর্মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। প্রতিফলন মানে রিফ্লেকশন, প্রতিসরণ মানে হচ্ছে রিফ্র্যাকশন, আর বিচ্ছুরণ হচ্ছে তোমার ডিসপারশন। ওই প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায় কোনো
যৌগিক বর্ণের আলো, মানে সাদা আলো, সেটা কি করে রামধনু সৃষ্টি করে। তো রামধনু দেখতে তো আমাদের ভালো লাগে, কিন্তু তার পিছনে ব্যাখ্যা যেটা সেটা আসলে এখান থেকে, সেটা হয়তো অনেকের ভালো লাগে, তাই না? রামধনু যতটা ভালো লাগে, বিচ্ছুরণ কি ততটা ভালো লাগছে শুনতে? বিচ্ছু বিচ্ছু লাগছে না? কিন্তু না, ওই বিচ্ছুরণ না হলে ওই রামধনু গঠিত হতো। ঠিক আছে, তো যাই হোক, এই যে আলোকীয় ঘটনাগুলো, এগুলো মোটামুটি আমাদের এখানে জানতে হবে। তো সিলেবাস আমরা বলছিলে যে এবারের পরীক্ষায় মূলত এইটা আছে, প্রতিফলন আছে। কিন্তু এই প্রতিফলনে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এগুলোতে অ্যাকচুয়ালি কি হয়। আমি তিনটার ক্ষেত্রে যদি দেখি যে এই তিনটা আলোকীয় ঘটনায় কি হয় বলতো, অ্যাকচুয়ালি এই তিনটা আলোকীয় ঘটনায় মূলত যেটা হয় যে রশ্মিগুচ্ছের প্রকৃতি পরিবর্তন হয়। রশ্মিগুচ্ছের প্রকৃতি প্রকৃতি শুধু না, প্রকৃতি বা দিক অথবা প্রকৃতি পরিবর্তন হয়। দুটো একসাথেও হতে পারে, মানে অ্যান্ড অর অর আর কি, মানে শুধুমাত্র অর নয়, কিন্তু অ্যান্ড অর অর। রশ্মিগুচ্ছের প্রকৃতি পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হতে পারে, দুটো একসঙ্গে হতে পারে। কোথায়? এই যে তিনটে ঘটনা বলেছি, প্রতিফলনেও হয়, প্রতিসরণেও হয়, বিচ্ছুরণ তো হয়। ঠিক আছে, তো এই দিক পরিবর্তনের ফলে বা প্রকৃতি পরিবর্তনের ফলে কি হয় না, কোনো উৎস থাকলে, ধরো সোর্স, তো এই উৎসের একটা ইমেজ তৈরি হয়। ইমেজকে বাংলায় কি বলে? প্রতিবিম্ব। তাহলে আমরা যে ক্যামেরা ব্যবহার করি তার বাংলায় কি হবে? প্রতিবিম্ব পেটি। রাইট, বাহ, ভালো তো, ভালোই বাংলায় জ্ঞান দিচ্ছ তোমরা। তো কি হয়, এই তিনটে ঘটনার মাধ্যমে, ঠিক আছে, এই তিনটে ঘটনার মাধ্যমে, এটার মাধ্যমে নাও হয়, এটার মাধ্যমে হয়, এই তিনটে আলোকীয় ঘটনার মাধ্যমে কি হয়, উৎসের প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটা আসলে কি? প্রতিবিম্বটা আসলে কি? তো আমরা এই প্রতিবিম্বের অ্যাপ্লিকেশন তো নিশ্চয়ই পড়বো। তো তার আগে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই, তাহলে রিলেট করতে পারবো। সেটা হচ্ছে কি না, কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ, সেটা আমি জানি না কোন প্রকৃতি, কোনো উৎস থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, অ্যাকচুয়ালি বিচ্ছুরণটাও এক ধরনের প্রতিসরণ, ঠিক আছে, এই জন্য আলাদা করে এটাকে আর বলা হচ্ছে না। প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত মানে কি, ডাইভার্জ করছে বলে মনে হয়, তবে সেই বিন্দুটাকে উৎসের প্রতিবিম্ব বলা হয়। মানে ধরো এখানে আমি একটা মোমবাতি রেখেছি, এখানে কি করা হলো, একটা লেন্স রাখলাম। এই লেন্স রাখার ফলে দেখা গেল যে এদিকে এরকম একটা মোমবাতির মতো তৈরি হয়ে গেছে। এটা কিভাবে তৈরি হয়েছে না, এখান থেকে আলোক রশ্মিগুচ্ছ বেরোচ্ছে, তারা এখানে প্রতিফলন বা প্রতিসরণ, মূলত এখানে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের পর কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে অথবা কোনো বিন্দু থেকে ডাইভার্জ করছে। এক্ষেত্রে এইটাকে বলবো এর প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হতে গেলে অবশ্যই প্রতিফলন বা প্রতিসরণ হতে হবে। ঠিক আছে, এবার এখানে আমি দুটো কথা উল্লেখ করলাম, যদি কোনো বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ যদি আফটার প্রতিফলন প্রতিসরণ যদি অভিসারী হয়, তখন সেই প্রতিবিম্বকে আমরা কি বলবো, সৎবিম্ব। আর যদি বিন্দু থেকে অপসৃত হয়, মানে ডাইভার্জ করে, অসৎবিম্ব। উৎসের ঠিক উল্টো। আমি কি বলছিলাম, যদি সৎ উৎস হয় তাহলে সৎ উৎসের ক্ষেত্রে বস্তু থেকে আলোক রশ্মিগুচ্ছ অপসারী হবে, কিন্তু সৎ বিম্বের ক্ষেত্রে অভিসারী হবে। বুঝবে ভালো করে, দুটো কম্পেয়ার করে দেখো, ভুল হবে না। যদি আমি উৎসের কথা বলি, একটা সৎ উৎস থেকে অপসারী আলোক রশ্মিগুচ্ছ বেরোবে, তাকে আমরা খালি চোখে দেখতে পাবো। আর অসৎ উৎসের ক্ষেত্রে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ সৃষ্টি হবে, যাকে আমাকে পর্দায় ফেলে দেখতে হবে। কিন্তু প্রতিবিম্বের ক্ষেত্রে যদি সৎ বিম্ব হয় তাহলে কি হবে,
সৎবিম্ব একটা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ থেকে সৃষ্টি করবে এবং তাকে আমরা খালি চোখে নিশ্চয়ই দেখতে পাবো না, পর্দায় ফেলে দেখতে পাবো। আর অসৎবিম্বকে আমরা খালি চোখে দেখতে পাবো, কারণ সে বিন্দু থেকে অপসৃত। তার মানে এখান থেকে একটা জিনিস আশা করি তোমরা বুঝেছো যে আসলে অসৎ বস্তুটা কি। অসৎ বস্তুটা আসলে অন্য কোনো বস্তুর সৎবিম্ব। ধরো এটা তো সৎবিম্ব, তুমি এখানে এইদিকে যাচ্ছিল, তুমি এখানে আয়না দিলে, তাই ও আর ওদিকে যেতে পারবে না। তাহলে এই আয়নার ক্ষেত্রে এটা যদি বস্তু হয়, এটা হচ্ছে অসৎ বস্তু। বুঝতে পারলে? তো এই অসৎ বস্তুটা কিভাবে পেয়েছিলে? না, উত্তল লেন্সের সৎবিম্ব থেকে, তাই না? মানে উত্তল লেন্সের সৎবিম্বটাই এক্ষেত্রে একটা অসৎ উৎস হিসেবে কাজ করছে। বুঝা গেল? তাহলে প্রতিবিম্বের শ্রেণীবিভাগ, কোন ক্ষেত্রে কেমন আলোকরশ্মি গুচ্ছ হবে, এটা আমরা জানলাম। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে আগে বলো, তারপর আমরা পরবর্তী আলোচনা করব। বলো। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? বিশেষ করে ওই সৎ বস্তু, অসৎ বস্তু, সৎবিম্ব, অসৎবিম্ব, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এটা হলো। তাহলে এবারে আমরা সরাসরি প্রতিফলনে চলে যাব। এত গৌরচন্দ্রিকা করার পর লাস্টে মূল কীর্তন, সেটা হচ্ছে কি? রিফ্লেকশন, মানে প্রতিফলন। এর সংজ্ঞা বলা মানে একটু মানে হাস্যকর পরিবেশের সৃষ্টি করা। তার কারণ সেটা সবাই জানে মানে আমি বলতে চাইছি ফিজিক্সে যারা পড়ে না, যারা নন স্পেশালিস্ট, মানে যারা ফিজিক্স কেন, যারা ধরো 11-12 পড়েনি, তারাও জানে প্রতিফলন জিনিসটা কি। মোটামুটি সবাই আমরা জানি, আমরা বাস্তব জীবনেও প্রতিফলন প্রতিনিয়ত দেখে থাকি। তাহলে তোমরাই বলো প্রতিফলনটা আসলে কি? বলো। বলো। আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় যদি কোনো প্রতিফলকের উপর আপতিত হয়ে পুনরায় দিক পরিবর্তন করে আবার যদি আগের মাধ্যমে ফিরে আসে, তারা নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম মেনে ফিরে আসবে, মানে যে কোনো দিকে ফিরে যাবে না, কিন্তু যদি ফিরে আসে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি প্রতিফলন। মানে এরকম, ধরো আলোক রশ্মি আসছিল একটা মাধ্যমের মধ্য দিয়ে, এখানে পড়লো, তারপর দেখা গেল যে ফিরে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো প্রতিফলন। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রতিফলন বা এরপরে তোমরা প্রতিসরণও পড়বে, সেখানে একটা বাউন্ডেড মিডিয়ার প্রয়োজন। বাউন্ডেড মিডিয়াম আর কি, সিঙ্গুলার নয়, বাউন্ডেড মিডিয়াম মানে কি? মানে একটা মিডিয়ামের বাউন্ডারি থাকবে, সীমানা থাকবে। সীমানা ছাড়া এই যদি অসীম পর্যন্ত বিস্তৃত হতো, তাহলে কি সারা জীবন চলতে থাকতো। তাহলে এই যে ফেনোমেনাগুলো আমরা পড়বো, মানে রিফ্লেকশন বা রিফ্র্যাকশন, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে লাইটের কোন প্রপার্টি অফ লাইট অ্যাট বাউন্ডেড মিডিয়াম। ঠিক আছে? তো যখন আমরা দেখবো যে আলোক রশ্মি এভাবে পড়বে, তখন আবার ফিরে যাবে, এটাকে বলছি প্রতিফলন। তো এরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে ফিরে যাবে। সেটা হচ্ছে কি? কোন দিকে ফিরবে? তা তুমি যদি এখানে একটা লম্ব টেনে দাও, কোথায়? মানে অ্যাকচুয়ালি তলটা এরকম ছিল, যে দেখো এরকম একটা তল ছিল, যেটা পড়ে ওদিকেও আছে, আলোক এলো, পড়লো, ওদিকে বেরিয়ে গেল। তো এই তলের উপর যখন লম্ব টানবো, এটাকে আমরা বলে থাকি অভিলম্ব। তো অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে, তাকে বলছি আমরা থিটা আই, মানে আপতন। আর এটাকে আমরা বলছি থিটা আর, রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। এই দুটো সমান হবে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি? এই যে আপতিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি আর এই যে অভিলম্ব, এরা একই তলে থাকবে। মানে এরকমটা নয়
ধরো আপতিত রশ্মি এটা এদিকে হয়ে গেল অভিলম্ব, এই তিনটা একই তলে থাকবে, এখানে ওটা বোর্ডের তলে আছে। তো এই তলটাকে প্লেন অফ ইনসিডেন্স বলে, ঠিক আছে? এই তলটাকে কি বলে? প্লেন অফ ইনসিডেন্স। তো প্লেন অফ ইনসিডেন্সটা কোনটা? এখানে বোর্ডের তলটা। এই এই প্রতিফলক তলটা কিন্তু আপতন তল নয়, এটা প্রতিফলক, এটা তোমরা ভুল করবে না। এই যে তলটা আমরা পেয়েছিলাম এটা প্লেন অফ ইনসিডেন্স নয়। প্লেন অফ ইনসিডেন্স হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব যে তলে থাকবে সেই তলটাকেই আমরা বলবো প্লেন অফ। তো তারপরে তোমরা দেখেছো যে আমরা এই প্রতিফলনকে কয়েক ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে তোমার রেগুলার রিফ্লেকশন, নিয়মিত প্রতিফলন বা নিয়ত প্রতিফলন, আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তো এগুলো তোমরা জানো, ইরেগুলার বা ডিফিউজড রিফ্লেকশন বলে। তোমরা যে বই পড়ছো, বই পাতার উপর লাইট পড়ে তোমাদের চোখে ফিরে আসছে রিফ্লেকশন হয়ে, এটা এক ধরনের ইরেগুলার রিফ্লেকশন। সিনেমার পর্দায় ইরেগুলার রিফ্লেকশন হয়, তোমরা দেখতে পাও। আর রেগুলার হলে কি হবে? যেমন আয়নাতে দেখবে, আয়নাতে একটা দিক থেকেই দেখা যায়, তাই না? তো সেটা হচ্ছে তোমার নিয়মিত প্রতিফলন। তো সেগুলোতে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি সমতল দর্পণে প্রতিফলন এটা আলোচনা করব। সমতল দর্পণে প্রতিফলন। সমতল দর্পণে প্রতিফলন সেটা কি? এই যে প্রতিফলক তলটা যদি সমতল হয়, আর কি, ধরো আয়না, সমতল দর্পণ আমরা যে ব্যবহার করে থাকি। তোমরা মুকুর পড়েছো? মুকুর নামটা শুনেছো? মুকুর মানে কি বলতো? মুকুর? হ্যাঁ স্যার, মুকুর তো কারো নামের পরে থাকে তো। মুকুর মানে হচ্ছে আয়না। স্যার, যাদের নামের পরে যে মুকুর থাকে সেটা জানি না। মানে টাইটেল? টাইটেল না, টাইটেলের আগে থাকে, মিডিলে থাকে। ও আচ্ছা আচ্ছা। তো মুকুর মানে কিন্তু আয়না, ঠিক আছে? আর চিকুর মানে হচ্ছে চুল। হ্যাঁ, চিকুর মানে চুল। এগুলো তোমরা যদি কোনো লিটারেচার পড়ে থাকো, আমাদের বাংলা লিটারেচারে অনেক ওয়ার্ড আছে হয়তো আমরা সচরাচর ব্যবহার করি না, এই দুটো ওয়ার্ড হচ্ছে তাই, ঠিক আছে? ওই না মনে পড়ছে না, যেহেতু কবিতার লাইন বলবো না, ভুলভাল বলে লাভ নেই, কবিকে অপমান করা হয়।